কাছে দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রাফ। গতকাল লন্ডন হয়ে উঠেছিল যেন এক টুকরো বাংলাদেশ। বাংলাদেশ বললেও ভুল হবে, যেন লন্ডন হয়ে উঠেছিল 1971 সালে, মানে 54 বছর আগের একখণ্ড বাংলাদেশ। কিভাবে সেটি সেটি লন্ডনের ট্রাফালগার স্কোয়ার হয়ে উঠেছিল 1971 সালে, যেই দিনটিতে বাংলাদেশের মানুষরা সেখানে সমবেত হয়ে বঙ্গবন্ধুর মুক্তির দাবি করেছিলেন। বঙ্গবন্ধুর জন্য সমবেত হয়ে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলেন যে একজন নেতাকে যখন বন্দি করে নিয়ে গেছে হানাদার বাহিনী, তখন তার মুক্তির জন্য তার জনগণ কতখানি উদ্গ্রীব হয়ে সেই লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে সমবেত হয়ে জানান দিয়েছিলেন যে একজন নেতার কখনো বন্দী হয় না, একজন নেতাকে কখনো অবরুদ্ধ করে রাখা যায় না, এবং বিশ্ব দরবারে সে এক ঐতিহাসিক ঘটনা হয়ে আছে। ঠিক এরকম এক ঐতিহাসিক ঘটনা গতকাল সৃষ্টি করলো বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ বললে ভুল হবে, যুক্তরাজ্য আওয়ামী লীগ বলা যেতে পারে, কারণ তারা ট্রাফালগার স্কোয়ার গতকাল আবার মুখরিত করে তুলেছিলেন, না বঙ্গবন্ধুর নামে নয়, শেখ হাসিনার নামে তারা মুখরিত করে তুলেছিলেন। বিশ্ব আরেকবার তাকিয়ে দেখলো তাদের একজন নেত্রীর জন্য পুরো ইউরোপ থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমি জেনেছি যে সেখানে বাংলাদেশিরা ছুটে গিয়েছিলেন ট্রাফালগার স্কোয়ারে, শেখ হাসিনার সমর্থনে তারা সমবেত হয়েছিলেন। এবং এর মধ্য দিয়ে শুধু ইউরোপ কিংবা শুধু লন্ডন নয়, পুরো বিশ্বে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী জানান দিতে পেরেছে যে তারা কূটনৈতিকভাবে অনেকখানি শক্তি অর্জন করেছে। তারা তাদের হারানো গৌরবকে আবারও পুনরুদ্ধার করতে চায়, তারা প্রস্তুত। কিন্তু তাদের নেতা কি আছেন? তাদের সেনাপতি কোথায়? আদৌ কোনো সেনাপতি আছেন কিনা? কারণ বাংলাদেশেও, লন্ডন থেকে বাংলাদেশের পল্টন যদি আমরা দেখি, কিংবা বাংলাদেশের রাজধানী ঢাকায় এখন অনেক বড় বড় মিছিল দেখি আওয়ামী লীগের, তৃণমূলের কর্মীরা তারা ঝটিকা মিছিল করতো, যেই মিছিল প্রথম দিকে একজন দুজন, তারপরে 10 জন 15 জন, এখন সেটি হাজারে গিয়ে পৌঁছায়। এবং আমাকে বাংলাদেশের অনেকেই বলেছে, যখন জয় বাংলা দিয়ে ঢাকার রাজপথে কোনো মিছিল নামে, তখন আশেপাশের হকার, রিকশাওয়ালা, সবজি বিক্রেতা, যে যেখান থেকে পারে সেই মিছিলে সমবেত হয়। কারণ বাংলাদেশের মানুষ এক অবরুদ্ধ, শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। কিন্তু এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আওয়ামী লীগের, তৃণমূলের কর্মীরা বলছে তারা প্রস্তুত, কিন্তু তারা নেতার অভাবে দিক বিদিক ঘুরে বেড়াচ্ছেন বা দিশেহারা হয়ে পড়ছেন। আসলে কি তাই? কারা এদেরকে নেতৃত্ব দেবেন? সেই প্রশ্নের আজকে জবাব খোঁজার চেষ্টা করব। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন খুবই পরিচিত দুজন। এর মধ্যে একজন রয়েছেন সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এখনো তাকে সবাই, যদিও এখন আর তিনি মেয়র নন, কিন্তু সবাই তাকে এখনো সিলেটের মেয়র নামই বলে, আনোয়ারুজ্জামান চৌধুরী। এবং আমার সঙ্গে রয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি। প্রথমে যদি যাই সৈয়দ ফারুক আপনার কাছে, কারণ আমি জানতে পেরেছি কালকে যে আপনারা বিশাল আয়োজন করেছেন ট্রাফালগার স্কোয়ারে, এর জন্য আপনারা সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। কিভাবে এত বড় একটা আয়োজন আপনারা সম্ভব করতে পারলেন, আগে এটি জানতে চাই। ধন্যবাদ সুলতানা রহমান, এবং আপনার অনলাইনের মাধ্যমে এবং এই টক শোতে যারা দেখছেন, আপনার মাধ্যমে সবাইকে আমাদের পক্ষ থেকে, যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে, প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি গতকালকে যে ট্রাফালগার স্কয়ারে যে জিনিসটি হয়েছে, যে মানুষের ঢল, জনতার ঢল নেমেছে, সেই ব্যাপারে একটু বলতে গেলে কিছু পুরন থেকে শুরু করতে হবে। কারণ এই লন্ডন, এই যুক্তরাজ্য, এটা বঙ্গবন্ধুর গাঁথি ছিল, এখনো বঙ্গবন্ধুর গাঁথি আছে। এই যুক্তরাজ্যের মাটি বঙ্গবন্ধুর গাঁথি, এই যুক্তরাজ্যের মাটি শেখ হাসিনার গাঁথি। তার কারণটা হলো যে 71 নয়, 71-এর আগেও 68-69 যখন আগরতলা ষড়যন্ত্র মামলা হয়, সেই ষড়যন্ত্র মামলায় এই যুক্তরাজ্য প্রবাসী বাঙালিদের এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দরা স্যার থমাস উইলিয়ামকে পাঠিয়েছিলেন কিউসি, এবং তখন থেকে
এই বঙ্গবন্ধুর সাথে আওয়ামী লীগের সাথে প্রবাসী বাঙালিদের এবং আওয়ামী লীগের সম্পর্ক। 1971-এর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই 7ই মার্চ এবং পরবর্তী 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন, তখন এই যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসী বাঙালিরা একত্রিত হয়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তাদের জীবনের অর্থ এবং আর্থিকভাবে সবকিছু দিয়ে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছে। শুধু 71 পরবর্তীতে 75-এর 15ই আগস্ট যখন জাতির পিতাকে হত্যা করা হয়, তখন এই যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং প্রবাসী বাঙালিরাই তখন বঙ্গবন্ধুর হত্যার বিচার দাবি করেছে। 3 নভেম্বর জেল হত্যার সময় এই প্রবাসী বাঙালিরা দাঁড়িয়েছে। 1/11-এর সময় যখন মাননীয় প্রধানমন্ত্রীকে মাইনাস করতে চেয়েছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকায় লন্ডনে এসেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ নিয়ে সেদিন বাংলাদেশে গিয়েছিলেন। আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং প্রবাসী বাঙালিরা মাননীয় প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের সাথে একাত্ম হয়ে আমরাও সেদিন বাংলাদেশে গিয়েছিলাম এবং পরবর্তীতে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে সিলেট থেকে। এবং আজকে 2024-এর আগস্ট থেকে আজ অবধি যেই ফেসিস্ট জবরদখলকারী, অগণতান্ত্রিক, অনির্বাচিত, অসাংবিধানিক ইউনুস মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে যে সরকার পতন করেছে এবং সরকারে বসেছে, তার কিন্তু মূলত আইনি ভিত্তি নেই। এবং সেই 5ই আগস্টে আমার বাসায় আমরা সেদিন মাননীয় বঙ্গবন্ধু সুযোগ্য পুত্র শেখ কামালের জন্মদিন পালন করেছি। অন্য কোনো জায়গা না পেলেও সেদিন 8ই আগস্ট এবং শত শত মানুষের উপস্থিতিতে বঙ্গমাতা বেগম মুজিবের জন্মদিন আমরা পালন করেছি। 15ই আগস্ট আরো বিশাল আকারে কেন্দ্রীয় শহীদ মিনার আলতাওয়ালি পার্কে আমরা হাজার হাজার মানুষের উপস্থিতিতে 15ই আগস্ট করেছি। একই ধারাবাহিকতায় আমরা গতকাল ট্রাফালগার স্কয়ারে এই বাংলাদেশি ডায়াসপোরা ইন ইউকে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীর সাহায্য সহযোগিতায়, এবং এখানে আমি অত্যন্ত ক্লিয়ারলি বলতে চাই, গতকালকের যে জনতার দল দেখেছেন সেটা শুধু যুক্তরাজ্য আওয়ামী লীগ পরিবার নয়, সেখানে প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সেখানে সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। এবং মানুষের স্বতঃস্ফূর্ততা, কারণ এই স্বতঃস্ফূর্ততা এসেছে আমাদের র্যালিতে। আমাদের মূল প্রতিপাদ্য যে বিষয়টি ছিল, আমরা র্যালি করেছি ট্রাফালগার স্কয়ার, র্যালি ফর বাংলাদেশ, এবং সেটা মূল প্রতিপাদ্য ছিল যে এখানে হিউম্যান রাইটস ভায়োলেশন, প্রেস ফ্রিডম আন্ডার অ্যাটাক, নো রুল অফ ল, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা সেদিন ট্রাফালগার স্কয়ারে দুপুর 1টার সময় আমরা হাজারো বাংলাদেশে, সেই কত হাজার হয়েছে আমরা বলতে পারি না, কারণ আমরা যখন এই হাজারো মানুষের সমাবেশ থেকে আমরা যখন র্যালি শুরু করলাম, সেই র্যালি পার্লামেন্টের স্কয়ারে গিয়ে, ব্রিটিশ পার্লামেন্টের সামনে গিয়ে তারা সমাবেশ শুরু করে দিয়েছে। তারপরও ট্রাফালগার স্কয়ারে হাজারো মানুষের দল ছিল। কাজী আমি প্রথমেই আপনার অনলাইনের মাধ্যমে এবং আপনার যারা আমাদেরকে দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে, যারা এই গতকালকের সমাবেশে অংশগ্রহণ করেছেন, প্রবাসী বাঙালিরা, মুক্তিযোদ্ধা ভাইয়েরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এবং বিশেষ করে আমার যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দরা যারা সুদূর স্কটল্যান্ড, ম্যানচেস্টার, কিডারমিনস্টার, লিডস, বার্মিংহাম, ব্রাডফোর্ড, নিউকাসেল, সান্ডারল্যান্ড, সাউথফিল্ড, ওইদিকে পোস্টমাউথ, সাউথহ্যাম্পটন, কার্ডিফ, সোয়ানসি, নিউপোর্ট, বিভিন্ন অঞ্চল এবং লন্ডনের আশেপাশে যারা এসেছেন, লুটন, কভেন্ট্রি, সবাই যার যার অবস্থান থেকে নিজের অর্থ খরচ করে কোচে, বাসে, গাড়িতে, ট্রেনে এবং নিজের অফিস বাকি রেখে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে পিছনে রেখে তাদের যেই অংশগ্রহণ ছিল এটা অসাধারণ। তাদেরকে আমি আমাদের পক্ষ থেকে, প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে, যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং আমরা ব্রিটিশ পার্লামেন্টের বিভিন্ন এমপি, মন্ত্রী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন, হিউম্যান ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিভিন্ন কর্মকর্তাদেরকে আমরা জানান দিয়েছি
যে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এবং এই হিউম্যান রাইটস এগেনস্ট হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং ইন্ডিজিনিয়াস গ্রুপের বিরুদ্ধে। এবং বাংলাদেশে আপনি জানেন হাজার হাজার মানুষদেরকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে, এবং সনাতন ধর্মীয় নেতা চিন্ময় দাস এখনো জেলে রয়েছেন। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমরা প্রেস ফ্রিডম আন্ডার অ্যাটাক, আপনি জানেন, আপনি এখানে কথা বলছেন, বাংলাদেশে কোন সাংবাদিক, একজন নিরপেক্ষ সাংবাদিক যে সত্য কথাটা বলবে, তাকে গ্রেফতার করা হয়। এইরকম প্রায় 260 জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে এবং 25 জন সাংবাদিক, 14 জন সাংবাদিককে এখনো গ্রেফতার করে জেলের ভিতরে রেখেছে। এখানে নামি দামি সাংবাদিক, 25 জন সাংবাদিক, বিভুরঞ্জন সরকার সহ তুহিন, তাদেরকে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। এবং মব ভায়োলেন্স, নো রুল অফ ল, কোনো রুল অফ ল নেই, এনার্কিজম, মব ভায়োলেন্স এসকেলেটেড বাংলাদেশের সব জায়গায়। মব ভায়োলেন্সের মধ্য দিয়ে যেই নিরীহ বাইটি ঘর থেকে বের হয় তাকে মারধর করে, গ্রেফতার করে, হত্যা করে। গত পরশুদিন রাত্রে মাদারীপুর কুপিয়ে কুপিয়ে যুবলীগের নেতাদেরকে হত্যা করেছে যুব দলের নেতারা। এবং এইরকম প্রতিদিন, প্রতি মুহূর্ত মব ভায়োলেন্সের মাধ্যমে মানুষকে হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নয়, সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। ইতিমধ্যে আওয়ামী লীগের আজকে আপনার গাইবান্ধাতে একজন স্কুল শিক্ষিকার মরদেহ পানিতে, নদীর পানিতে ভাসতে দেখা গেছে। খুবই বিভৎসকর একটি পরিস্থিতি। আনোয়ারুজ্জামান চৌধুরী, মানে আপনারা যেই আয়োজনটি করলেন, এটি মানে ট্রাফালগার স্কয়ারের এই আয়োজন বলা যায় ঐতিহাসিক তো বটেই, এটি ডক্টর ইউনূসের বিরুদ্ধে এক ধরনের চপেটাঘাত বলে অনেকে মনে করছেন, এবং তারা মনে করছেন যে মানে এই ইউরোপে আওয়ামী লীগ অনেক সংগঠিত। এখন যেই আয়োজনটি আপনারা করলেন, আপনারা যে সাংগঠনিক শক্তি অর্জন করেছেন, এটি সব স্তরে পৌঁছে দেওয়ার জন্য কি কি উদ্যোগ আছে আপনাদের? ধন্যবাদ আপনাকে সুলতানুর রহমান। আমি এই বিষয়ে বেশি কথা বলতে চাই না, এই কারণে যেহেতু আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি মুখ্য সংগঠক ছিলেন গতকালকের এই অনুষ্ঠানটি, উনি আপনাকে এক্সপ্লেন করেছেন, বারবার রিপিট করা ঠিক হবে না। তবে আওয়ামী লীগ যারা আওয়ামী লীগকে ডেভিল, ফেসিস্ট, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, হয়ে যাবে এরকম চিন্তা করেছিল, তাদের মুখে চোটপাঘাত হয়েছে। এবং তারা যে আওয়ামী লীগ, যে পৃথিবীর যেখানে বাঙালিরা আছেন সব জায়গায় যে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, তারপরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে আছেন, এটাই প্রমাণ। কালকে কিন্তু ট্রাফালগার স্কয়ার থেকে পার্লামেন্ট স্কয়ার একটি স্লোগান হয়েছে। 1971 সালে সেই জায়গায় স্লোগান হয়েছিল, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। আমাদের যারা আগের পূর্বসূরীরা ছিলেন, মা বোন থেকে শুরু করে সবাই ট্রাফালগার স্কয়ারে এই স্লোগান দিয়েছেন, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। কালকে বাঙালিরা, মা বোনরা, আমাদের সর্বস্তরের ফারুক ভাই বলেছেন যে আওয়ামী লীগ সহযোগী সংগঠন তো ছিলই, সর্বস্তরের প্রবাসী বাঙালিদের যে স্পিরিট ছিল, তারা কিন্তু আবাল বৃদ্ধ বনিতা, মা বোন থেকে শুরু করে ইংল্যান্ডের এমন কোন শহর নাই, তারা এসেছেন। অনেককে আমি অসুস্থ, বয়স্ক, তারাও এসেছেন। কারণ তারা বলেছেন শেখ হাসিনার সরকার বারবার দরকার, যে শেখ হাসিনাতেই আমাদের আস্থা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে নিতে হবে। এবং আরেকটি কথা তারা বলেছেন, এই খুনি ইউনূস যার হাতে 3200 পুলিশের রক্ত, আমাদের 1500 নেতা কর্মীর রক্ত, এদেশের মানুষের যে জন্য যিনি ষড়যন্ত্র করেছেন। আনোয়ার ভাই আপনার কথা কেটে গেছে, আনোয়ার ভাই আপনার কথা কেটে যাচ্ছে, আনোয়ার ভাই আপনার কথা কেটে যাচ্ছে। তার সম্ভবত সংযোগটাতে কোনো একটা সমস্যা হয়েছে। আমি সৈয়দ ফারুক আপনার কাছে একটু ফিরি আনোয়ার ভাইয়ের কানেকশন ঠিক হতে হতে। সেটি হচ্ছে যে দেখুন, আমরা তো দেখি যে এই ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর থেকেই ব্রিটিশ মিডিয়াতে তারা অনেক পেইড, অপিড বলি যেগুলিকে আমরা, কিংবা স্পন্সর বিভিন্ন রকম আর্টিকেল ব্রিটিশ মিডিয়ায় তারা প্রচার করছে, প্রকাশ করছে। এই ব্যাপারে আপনারা কিছু করছেন নাকি?
আপনাকে অত্যন্ত সুন্দর করে বলতে চাই, আওয়ামী লীগ হলো জনগণের দল এবং মাননীয় প্রধানমন্ত্রী একটানা 16 বছর ছিলেন ক্ষমতায় প্রধানমন্ত্রী, এবং মাননীয় প্রধানমন্ত্রী একটানা 16 বছর ক্ষমতায় থাকার পরে এই বাংলাদেশের যে উন্নয়ন সমৃদ্ধি হয়েছে, সেই উন্নয়ন সমৃদ্ধি, এই বাংলাদেশের অগ্রযাত্রা এই বিশ্ব নেতাদের ভাষায় বলতে হয় শেখ হাসিনার হ্যান্ড বা দ্য ম্যাজিক হ্যান্ড, এবং সেই শেখ হাসিনার নেতৃত্বে বদলে গিয়েছে বাংলাদেশ। কিন্তু আমার দুঃখ হয় আজকের এই ফেসিস্ট রিজিম, আমি আবারও বলছি, যার কোনো লিগেল ভিত্তি নেই, আইনি ভিত্তি নেই, এবং তিনি ইল্লিগাল, সেই ইল্লিগাল রেজিম যেই যতটুকু আছে সকল শেখ হাসিনা কর্তৃক যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, যে সোশ্যাল বেনিফিট গুলো ছিল, যে উন্নয়ন ছিল, যে সারা বাংলাদেশে যে উন্নয়ন, সবকিছু বন্ধ করে দিয়ে শুধু তার প্রচার করার জন্য, এই তার প্রচার, নিজস্ব প্রচার, ইউনূসের প্রচার করার জন্য এবং এই ফেসিস্ট ইল্লিগাল রিজিমের প্রচার করার জন্য এই বাংলাদেশের 18 কোটি মানুষের যেই রক্ত দিয়ে যেই অর্থ, সেই অর্থগুলো খরচ করছে এবং সেই অর্থের বিনিময়ে তারা বিভিন্ন মিডিয়া প্রচার করছে। আর আমাদের প্রচার হলো, আপনি গতকালকে দেখেছেন, আমাদের প্রচার হলো স্বতঃস্ফূর্ত। মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা হলেন মানুষের নেত্রী, জনগণের নেত্রী। কাজেই যারা মেকানিজম করে, এটা তো আপনি নিজেই বুঝেন, ডক্টর ইউনূস নিজেই বলেছেন মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে 5ই আগস্টের পট পরিবর্তন হয়েছে। কাজেই ডক্টর ইউনূসের বেস হলো একটা মেটিকুলাস ডিজাইন, তার মাস্টার মাইন্ড হলো মাহফুজ, এবং এই মাহফুজ লন্ডনে এসেছে, কিসের জন্য এসেছিল? এই লন্ডনে এসে তারা খেয়েছে, এই ইয়াং ছেলে মেয়েরা তাকে তারা দিয়েছে, ডিম মেরেছে, তার গাড়িতে ভাঙচুর করেছে, কিসের জন্য? কিসের দরকার ছিল ডক্টর ইউনূস এই মাহফুজ আসার? এই মাহফুজ এসে কোন সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর নিতে পারে না। তার জামাত জঙ্গি গোষ্ঠী, আমাদের ভয় হচ্ছে যেটা, আমাদের যেই সন্দেহ, যে জিনিসটা আজকে ডক্টর যেই ফেসিস্ট ইউনূস যে ইন্টারন্যাশনাল মিলিটেন্ট গ্রুপের সাথে একাত্ম হয়ে তার রিজিম বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান এবং আইসিস আফগানিস্তান বানাতে চাচ্ছে, সেটাই হলো আমাদের। এবং আমরা সেই জায়গা থেকে বলতে চাই, এই বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই শেখ হাসিনার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, 71-এর বাংলাদেশ, যতই তারা ব্রিটিশ মিডিয়ায় প্রচারণা করুক, এই বঙ্গবন্ধুর বাংলাদেশে, শেখ হাসিনা বাংলাদেশে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে, 71-এর বাংলাদেশে এই আইসিস অথবা আফগানিস্তান, জামাত, ধর্মান্ধ, মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর কোনো ঠাঁই হবে না, যতই তারা মিডিয়ায় প্রচার করুক। এবং সেই মিডিয়ার প্রচার শুধুমাত্র এই ডক্টর ইউনূস এবং ফেসিস্ট রিজিমের প্রচারের জন্য এগুলো করা হচ্ছে। আপনি দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, গত 1 বছরে বাংলাদেশে কোনো উন্নয়ন নেই, কোনো ডেভেলপমেন্ট নেই, এবং সব যতটুকু টাকা, যতটুকু মানুষের রক্তের পয়সা দিয়ে আমাদের রেভিনিউ হচ্ছে, সেই রেভিনিউ গুলো এই মিডিয়ায় খরচ করা হচ্ছে শুধুমাত্র ইল্লিগাল রিজিমের প্রচার এবং প্রচারণার জন্য। না, এখন সেগুলো তো প্রচার যেগুলি করছে, এগুলো তো আবার বাংলাদেশেও খুব ফলাও করে প্রচারিত হচ্ছে। তো এগুলোর এগেনস্টে তো আপনাদের একটা মানে একটা সত্য প্রকাশ করার উদ্যোগ তো থাকা উচিত, সেটি কি আছে? আবারও বলছি, এই বাংলাদেশে যে বলছেন প্রচার হচ্ছে, কোথায় প্রচার হচ্ছে? আজকের মিডিয়া হলো একটা ফেসিস্ট রিজিমের মুখপাত্র। এখানে কোনো সাংবাদিক কথা বলতে পারে না, কোনো সাহিত্যিক কথা বলতে পারে না, কোনো বুদ্ধিজীবী কথা বলতে পারে না, কোনো সাধারণ মানুষ কথা বলতে পারে না। এই দেশে, বর্তমান বাংলাদেশে, শেখ হাসিনা বর্তমানে যেই বাংলাদেশ, সেই বাংলাদেশে কোনো সাধারণ মানুষ, আপনি গিয়ে বাংলাদেশে একটি নিরপেক্ষ কথা বলুন, সত্য কথা বলুন, সত্যের সন্ধান করুন, আপনাকে গ্রেফতার করা হবে, আপনাকে হত্যা করা হবে। আজকের সেই কথাই বলছিলাম, বাংলাদেশের 266 জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের 14 জন নামি দামি সাংবাদিক, মুজাম্মেল বাবু, এই ফারজানুর রূপা, সাকিব সহ প্রায় 14 জন নামি দামি সাংবাদিকদের হত্যা করা হয়েছে। কোন সাংবাদিককে নিরপেক্ষ কথা বলতে দেওয়া হচ্ছে না। রাইট। এখন ধরেন আমি 14 জন সাংবাদিককে জেল দেওয়া হয়েছে, আমি যে কথা বলছিলাম, যে নামি দামি সাংবাদিকদের জেলে নেওয়া হচ্ছে। আনোয়ার ভাই, আপনি জয়েন করেছেন, আপনাকে দেখতে পাচ্ছি, আপনি কি শুনতে পান?
জি জি, আমি শুনতে পাই। আমি এক্সট্রিমলি সরি, ওই যে হঠাৎ করে লাইনটা কেটে গেল, আমি আবার ঢুকলাম, সরি। জি জি, অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। আপনি বলছিলেন যে যেমন করে আপনারা ঘুরে দাঁড়াচ্ছেন এবং মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই আয়োজনে অংশ নিয়েছিল এবং ঐতিহাসিক 71 সালের মতোই সে কথাগুলি আপনি বলছিলেন। আপনার কাছে আমার একটা সুনির্দিষ্ট প্রশ্ন আছে। সেটি হচ্ছে যে আপনি ডক্টর ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আপনি একটা অভিযোগ দায়ের করেছেন, সেটি এখন কি অবস্থায় আছে, মানে আর পরবর্তীতে কোনো ফলো আপ এটার আছে কিনা আর কি? আমাদের এই বিষয়ে স্পেসিফিকলি যেটা আমাদের যে লয়ার টিম, তারা কাজ করছেন এবং তারা টাইম টু টাইম আপডেট নিচ্ছেন। আমরা আশাবাদী যে এটা ইনভেস্টিগেশন হবে, এবং আমরা কিন্তু এই আশা নিয়েই আমরা এটা নিয়ে কাজ করছি এবং আমাদের ফুল টিম ইজ ওয়ার্কিং অন ইট। তো এইটা যে লং প্রসেস আপনারা জানেন। আমরা আশা করছি এই ইন্টারন্যাশনাল কোর্টে বা আইসিটি কোর্টে তাদেরকে আমরা নিয়ে আসতে পারবো, যে তাদের যে ক্রাইম বাংলাদেশে এখন পরিষ্কার হয়ে গিয়েছে যে 5ই আগস্টে স্নাইপার কারা ইউজ করেছে, কারা ছাত্রদেরকে হত্যা করেছে, শ্রমিকদেরকে হত্যা করেছে, পলিটিক্যাল লোকজনকে হত্যা করেছে। এটার কারণ ছিল, এই কারণটা এটা আমরা কিন্তু এখন উপস্থাপন করছি। এই এই ইনফরমেশন গুলা গেদার করে আমরা দিচ্ছি, তারা আমাদের কাছে ইনফরমেশন নিচ্ছে। কারণটা হলো যে তারা আমাদের এই যে বাংলাদেশকে শান্ত, বাংলাদেশকে অশান্ত করার জন্য, এবং এই মেডিকুলাস ডিজাইন যে মাস্টার প্ল্যান ছিল, এরকম একটা এইটার মধ্যেই ছিল যে মানুষকে বা ছাত্র যুবকদেরকে কিল করলে কিলিং এর মধ্যে দিয়ে আন্দোলন বেগবান হবে। এটাই তারা করতে, তাদের এখানে তাদের একটি সার্থকতা ছিল এবং তারা কিন্তু সফল হয়েছিল। এখানে আমাদের একটা ব্যর্থতার জায়গায় আমরা আমরা আছি, এই কারণে যে এই যে মেডিকুলাস, এই যে কিলিং, এগুলো আমরা আগে আইডেন্টিফাই করতে পারি নাই। তবে এখন পানির মতো এটা পরিষ্কার হয়ে গেছে দেশবাসীর কাছে, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিও এট দ্য মোমেন্ট তারা অনেকটা অ্যাওয়্যার হয়েছেন। তো আমি আমি আশা করি যে সামনে আনোয়ারুজ্জামান চৌধুরী, ইন্টারন্যাশনাল কমিউনিটি যে অ্যাওয়ার অফ হয়েছে বুঝলেন কি করে? না, আমি বলতেছি এই কারণে, প্রত্যেকটা জিনিসের তো কিছু আপনার তো সিমটম, আপনি সিমটম দিয়ে তো আমরা বুঝি। তো বিষয়টা হলো আমরা আশা করছি যে সামনে সামনে কোনো এক সময় আপনার কাছে ভালো কোনো নিউজ নিয়ে আসতে পারবো বা ভালো কোনো খবর নিয়ে আসতে পারবো, যে আপনি যে প্রশ্নটি আমাকে করছেন, যদিও এই মুহূর্তে আমি পারছি না, কিন্তু আপনাকে সামনে দিয়ে এই সফলতাটুকু আমরা, কারণ একটু টাইম তো লাগে। আপনি এগুলা, এই যে এভিডেন্স, তারপরে কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কারা এটার সাথে জড়িত ছিল, এই এভিডেন্সটা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবং ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস বিভিন্ন অর্গানাইজেশন, তারাও কাজ করছে। তারাও আগে কনফিউজ ছিল, তারাও কিন্তু এখন আমাদের সাথে যখন কথা হয়, এখানে আমাদের সেক্রেটারি জেনারেল ফারুক, সৈয়দ সাদুর রহমান ফারুক, উনিও বলেছেন যে এখন কিন্তু সব জায়গায় কিন্তু, এবং শুধু আমরা নয়, বিশ্বের যত বিবেকবান মানুষ, এই জার্নালিস্ট, বাংলাদেশের বিভিন্ন প্রফেসর, বিভিন্ন ফরেন বিভিন্ন নামি দামি ইউনিভার্সিটি তারা শিক্ষকতা করছেন, তারাও কিন্তু বাংলাদেশে দে আর কনসার্ন অ্যাবাউট দি বাংলাদেশ। কারণ এটা তো আমাদের মাতৃভূমি। এটা শুধু আওয়ামী লীগ যারা করেন তাই না সুলতান আপা, বিষয়টা হলো আওয়ামী লীগ আমরা যারা করি, আমাদের কথা অনেকেই হয়তো বিশ্বাস নাও করতে পারেন, কনফিউজ হতে পারেন যে রাজনৈতিক কারণে আমি বক্তব্য দিচ্ছি। কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের টিচার যখন ইনফরমেটিভ ইনফরমেশন দিবেন এবং এভিডেন্স সহ দিবেন, এইটা কিন্তু শুনতে বা বিশ্বাস করতে সবাই বাধ্য হবে। তো এরকম কাজ কিন্তু অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন, তারা দেশপ্রেমিক, তারা বাংলাদেশকে ভালোবাসেন, তারা জানেন বা তারা বিশ্বাস করেন যে 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মামুন সম্ভ্রম দিয়ে, 30 লক্ষ মানুষ তার জীবন দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ, এই ভূখণ্ড আমরা পেয়েছিলাম। আজকে এই ভূখণ্ড কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। যে চ্যালেঞ্জটা হলো, যারা পরাজিত শত্রু, যারা 71 সালে হেরে গিয়েছিল, তারাই কিন্তু কোনো না কোনো ভাবে, বিভিন্ন ভাবে তারাই ক্ষমতা দখল করেছে। তারাই কিন্তু এখন পাকিস্তানি জাহাজ নিয়ে আসতেছে, এখন AK-47 স্নাইপার, আপনার গ্রেনেড, এগুলো নিয়ে আসতেছে। কারণটা হলো তারা আবার এই যে জঙ্গি কায়দায় বাংলাদেশকে তারা দখল রাখতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে যদি আপনি একটু তাকান, দেখবেন যে কিভাবে মেডিকুলাস ডিজাইন, বিএনপি বা ছাত্রদল তারা যেটা মনে করেছিল, এইটা কিন্তু হয় নাই। তারা কিন্তু এখানে এমন মেকানিজম করেছে, তারা বুঝতে পারে নাই। এইটার একটা কারণ হলো, আজকে যদি বাংলাদেশ ছাত্রলীগ
সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন। ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে থাকলে কিন্তু এই ঘটনা ঘটতো না। ছাত্রলীগ কিন্তু চ্যালেঞ্জ করার মতো ক্যাপাসিটি রাখে বাংলাদেশের প্রত্যেক। যদি আপনি অনেকেই বলতে পারেন যে 5ই আগস্টে 4 আগস্ট এবং পরবর্তী সময় কেন আমরা দেশ থেকে সরে আসলাম, আমরা কিন্তু অনেকে বলে থাকেন যে আমরা পালিয়েছি। নো, আমরা স্থান পরিবর্তন করেছি, কৌশল পরিবর্তন করেছি। আমরা এখনো বিশ্বের যে যেখানে আছে সবাই দলের জন্য কাজ করছে, পতাকার জন্য কাজ করছে, মানচিত্রের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে। আমি সেই প্রসঙ্গে আসবো যে আপনারা কোথায় কিভাবে কাজ করছেন, কারণ তৃণমূলের কর্মীদের তারা খুব উদ্গ্রীব হয়ে আছে, নেতা কোথায়, তাদের নেতার বড় অভাব তারা বোধ করছে। আমি আসবো আপনাদের কাছে, আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে নেই। নেতার কোনো অভাব নেই, কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুপ্রিম কমান্ডার অফ দি পার্টি। না না, তিনি তো আছেনই, তা একমাত্র তৃণমূলের কর্মীরা শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন, এই প্রশ্নে তাদের কাছে কোনো দ্বিমত নাই, কারো কাছে নাই, কিন্তু তার তো কমান্ডার দরকার, সেই নাই। না না, ব্যাপারটা হলো শি ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দি পার্টি। উনি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, আবার বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। তিনি ধরেন কমান্ডার ইন চিফ, কিন্তু তার তো সেনাপতি দরকার, সে কোথায়? হ্যাঁ, আমি বলতেছি এটা শুনেন, বাংলার এমন কোন গড় নেই। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে উনি একটা কথা বলেছেন যে এই ক্রাইসিসের মধ্যে দিয়ে নেতৃত্ব বাইরে আসে। আমি নাই তার মানে সিলেট আর আওয়ামী লীগ নাই এটা তো না। আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী, আমাকে রিপ্লেস করার মতো আরো 20 জন নেতা সিলেটে আছে এখনো। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি আনোয়ারুজ্জামান চৌধুরী, মেয়র সিলেট সিটি কর্পোরেশন, আমাকে রিপ্লেস করার মতো আরো 20 জন নেতা আমাদের সিলেটে আছে। সো এটা কোনো বিষয় নাই। আমরা কেউ অপরিহার্য না, অপরিহার্য একজনই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। উনি যেহেতু আল্লাহ তাআলা উনাকে বাঁচিয়ে রেখেছে, উনি যেহেতু সুস্থ আছেন, উনার যে ডাইনামিক লিডারশিপ, এদেশের মানুষ উনাকে চায়, এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ এই মেটিকুলাস ডিজাইনের মধ্যে পড়লেও ইনশাল্লাহ উনি যখন বাংলাদেশে যাবেন, কোটি কোটি মানুষ বিমানবন্দরে উনাকে স্বাগত জানাবে। আমি এটা আপনাকে হট করে বলতে পারি। জি, তো মানুষ তো সংগঠিত হচ্ছে, আমরা দেখছি আওয়ামী লীগের মিছিল প্রতিদিনই বড় হচ্ছে এবং সাধারণ মানুষও কিন্তু সেখানে সেই মিছিলে অংশগ্রহণ করছে। আমাকে একেবারেই মানে মাঠ পর্যায় থেকে আমি এই খবরটি পেয়েছি, শুধুমাত্র আওয়ামী লীগের কর্মীরা নয়, একেবারে সাধারণ মানুষও সেই মিছিলে অংশগ্রহণ করছে। কিভাবে তারা সংগঠিত হচ্ছে? আমি আপনাকে বলি, এইটাই তো আওয়ামী লীগ। দিস ইজ দি বিউটি অফ আওয়ামী লীগ। আওয়ামী লীগ তার এই আওয়ামী লীগের এই দেশের মানুষের, আপনি দেখেন 1949 সালে যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় ঢাকার রুজগার্ডেনে, এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল এদেশের এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এই অঞ্চলের মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক মুক্তি এবং এই দেশের মানুষের যে শোষণ নির্যাতনের বিরুদ্ধে। এবং পরবর্তী সময় কিন্তু মহান মুক্তিযুদ্ধ, বায়ান্নের ভাষা আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। এদেশের মানুষের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে এই সংগঠনের নেতৃত্ব বাড়িয়ে এসেছে। শুনেন, একজাক হয়তো কোনো কারণে যদি আমরা নাও থাকতে পারি, কিন্তু পরবর্তী লিডারশিপ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা আছে, তরুণ প্রজন্ম যারা নেতৃত্ব দিবে, তারাই কাজ করবে পার্টির জন্য। এই কারণে তারাই কিন্তু নিজের থেকে সংগঠিত করছে। তারাই কিন্তু এখন প্রত্যেকটি এলাকায়, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক উপজেলায় তারা অবস্থান থেকে তারা নেতৃত্ব গড়ে তুলছে এবং দুর্বার গড় আন্দোলন তুলবে। তাদের একটি স্লোগান যে আমরা সসম্মানে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশ ফিরিয়ে আনতে চাই। এবং আরেকটি কথা বলে যে তাদের একটাই কথা যে আমরা ইউনূসকে আর ক্ষমতায় এক মুহূর্ত দেখতে চাই না। এদের পদ্ধতি আপনি বলছেন তারা অর্গানিক ওয়েতে তারা নেতৃত্ব ডেভেলপ করছে। অবশ্যই অবশ্যই। এবং তারা আরেকটি প্রতিজ্ঞা করছে প্রত্যেকটি পাড়ায়, মহল্লায়, শহর, বিভাগ শহর, যে ইউনূস সহ এই রেজিমের যারা মানুষ হত্যা করেছে, 3200 পুলিশ হত্যা করেছে, আমাদের 1500 নেতা কর্মীকে হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে। এদেরকে দেশ ত্যাগ করতে দিতে হবে না। তারা কিন্তু পাহারা শুরু করে দিচ্ছে, প্রত্যেক বিমানবন্দর, স্থলবন্দর, নদীপথ, প্রত্যেক পাহারা শুরু হয়েছে, তারা যাতে দেশ থেকে পালাতে না পারে। কারণ তারা প্রস্তুতি নিয়েছে যে তারা দেশ থেকে পালাতে, যাতে তারা সেফ এক্সিট চায়, কিন্তু এদেরকে সেফ এক্সিট দেওয়া হবে না। কারণ বাংলাদেশের মানুষকে ধ্বংস করার জন্য, দেশ ধ্বংসের জন্য, পার্লামেন্ট ধ্বংস করার জন্য, 32 নম্বর ধ্বংস করার জন্য, এদেশের ইকোনমিকে ধ্বংস করার জন্য এইদেরকে কোনো মতেও 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। জি জি, সৈয়দ ফারুক,
তার সংযুক্তি আবার কোথায় চলে গেল? তার কাছে আমার প্রশ্ন ছিল, সৈয়দ ফারুককে যদি আমি পাই তাহলে যেটি জানার ইচ্ছা সেটি হচ্ছে যে এই যে লন্ডনের যে স্রোত আমরা দেখছি, সেই স্রোত জনাব ফারুক, হ্যাঁ আমি আপনাকে দেখতে পাচ্ছি, জি, লন্ডনের যে স্রোত আমরা দেখলাম তা যমুনা পর্যন্ত পৌঁছাতে কত সময় লাগবে, কতদিন লাগবে? বাংলাদেশের তৃণমূলের সঙ্গে আপনাদের নিশ্চয়ই সংযোগ আছে, কথা হয়, তারা কেমন করে সংগঠিত হচ্ছে, আপনারা কিভাবে করে মানে কর্মসূচিগুলো শেয়ার করছেন, যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ। আপনি শুনে খুশি হবেন, গতকালকে যে ঐতিহাসিক প্রোগ্রাম, আই মিন ৭১-এর পরে ৫৪ বছরের মাথায় ব্রিটেনের রাজধানী, ইউনাইটেড কিংডমের রাজধানী লন্ডন শহরে এই যে জনতার দল, শুধুমাত্র আমাদের তৃণমূলকে পৌঁছাতে হবে না, সেটা বিশ্ব সম্প্রদায়ের কাছে পৌঁছে গিয়েছে। এবং আজকে গতকালকে থেকে এখন পর্যন্ত যেমনি ভাবে আমার কাছে আসছে, ঠিক তেমনি ভাবে আমাদের সিলেটের যে নন্দিত মেয়র জনাব চৌধুরীর কাছেও, আমাদের সবার সাথে তৃণমূলের সম্পর্ক গভীর। কারণ আমাদের এই বিলেতের যুক্তরাজ্যের যারা রয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বে, বেশিরভাগ অথবা প্রবাসী বাঙালি, আমরা 90% না হলে 90 থেকে 95% হলে আমাদের সিলেটের অরিজিন, বাংলাদেশের অরিজিন। আমাদের অনেকেরই জন্ম বাংলাদেশে। আমাদের নারীর থান, সেটা যমুনা বলেন, পদ্মা, মেঘনা, যমুনা। এখন একটা জিনিস বলি আপনাকে, পদ্মা, মেঘনা, যমুনায় যখন ঢেউ তুলে, সেই ঢেউ আমাদের থ্যামসের পাড়ে এসে লাগে। ওইখানে যখন স্লোগান হয় যে স্টেপ ডাউন ইউনুস ইউনুস, আমরা তখন লন্ডন স্লোগান দেই স্টেপ ডাউন ইউনুস ইউনুস। ওইখানে যখন স্লোগান হয় যে যমুনায় বা পদ্মায় বা সুরমায় যখন স্লোগান হয় যে তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, আমরা লন্ডন শহরে সেই স্লোগান দেই। এবং এইটা শুধু আমি ৭১-এর কথা বলছি না, এটা ৭৫-এর 15 আগস্টে প্রথমে আমি যে কথাটা বলছিলাম, যখন সেখানে হয় ঘটনা হয়, এখানে তার প্রতিধ্বনি হয়। কাজেই বাংলাদেশের সাথে লন্ডনের খুব গভীর সম্পর্ক, এবং স্বাভাবিকভাবে আমরা যারা এখানে রয়েছি, আমাদের সাথে বাংলাদেশের, সেটা যমুনা হোক আর পদ্মা হোক, সেটা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সব জায়গায় তৃণমূলের সাথে আমাদের খুব গভীর সম্পর্ক। এবং সেখানে যখন মিছিল হয়, সেই মিছিলের প্রতিধ্বনি লন্ডনে হয়। লন্ডনে যখন মিছিল হয়, সেই প্রতিধ্বনি সারা বাংলাদেশের তৃণমূলে গিয়ে পৌঁছে। কাজী তৃণমূলের আন্দোলন সংগ্রামের সাথে আমরা সব সময় আমরা একাত্ম রয়েছি, এবং আমরা সব সময় সম্পর্কিত রয়েছি। এবং আমার বিশ্বাস, আনোয়ারুজ্জামান চৌধুরী অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে আজকের বাংলাদেশ শুধুমাত্র পুলিশ বা আর্মিকে একটু বাসায় নিয়ে দেখুক, একটু বেড়াকে নিয়ে দেখুক, বাংলাদেশের জয় বাংলা স্লোগান যদি ঢাকা শহরে দেয়, রিক্সা শ্রমিক থেকে বের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়ে আসবে, আপনি থামাতে পারবেন না। এবং বাংলাদেশে এমন কোন শক্তি নেই, শুধুমাত্র পুলিশের ভয়। বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা পুলিশের ভয় করে না, তারা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গায়। কাজী আমরা 21 বছর ক্ষমতার বাইরে ছিলাম, তারপরেও আমরা আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের সাহায্য সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী গত 16 বছর রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্রনায়ক ছিলেন। কাজেই বাংলাদেশের তৃণমূল এবং লন্ডন বা বহির্বিশ্ব এক এবং অভিন্ন। আমরা শুধু অপেক্ষায়, আমি বারবার বলছি, গতকালকেও বলছি, আজকেও বলতে চাই, বাংলাদেশের মানুষ এই অবৈধ অসাংবিধানিক জবরদখলকারী ইউনূসের পদত্যাগ চায়। এবং আপনাকে আজকে আপনার অনলাইনের মাধ্যমে বলে দিলাম, যদি খুব তাড়াতাড়ি ইউনূস পদত্যাগ না করেন, এই বাংলাদেশের মানুষ মৃত্যুর মিছিলে তারা জীবনে ভয় করবে না, তারা রাস্তায় নামবে এবং 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে রাস্তায় নেমে এই ইউনূসের পতন ঘটাবে। কিন্তু আমরা খুব শান্তিপ্রিয় মানুষ। আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলবেন শান্তি এবং শৃঙ্খলার সাথে তোমাদের কাজ করতে হবে। আমরা খুব শান্তিপ্রিয় মানুষ। আওয়ামী লীগ কোনোদিন কোনো অশান্তিতে শুরু করেনি। বিএনপি, জামাত, জঙ্গি গোষ্ঠী যে হত্যার রাজনীতি শুরু করেছিল 75-এর 15 আগস্টের পর থেকে, আজ অবধি তাই করছে। এবং আমরা সেই হত্যার রাজনীতি থেকে বের হয়ে আসতে চাই। আমরা গতকালকেও আমরা বহির্বিশ্বে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, ব্রিটিশ এমপি, মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ বিশ্ব সম্প্রদায়ের কাছে
আমরা গতকালকেও বলেছি, we urgently request please recognize to the international community, please recognize the critical issues in Bangladesh. এবং আমরা বলেছি যে stay united behind the oppressed, আজকের বাংলাদেশে যারা অসহায় রয়েছে তাদের পিছনে আপনারা দাঁড়ান। আমরা রিকোয়েস্ট করেছি, কিন্তু সেই ইন্টারন্যাশনাল কমিউনিটি আপনাদেরকে কি বলছে? আমরা দেখছি যে ডক্টর ইউনুসের বন্ধু ফালকার তুর্ক, তিনি জাতিসংঘের যে রিপোর্ট তিনি দিয়েছেন, রাইট, সেখানে যে জালিয়াতি করেছে তা কিন্তু একের পর এক বের হয়ে আসছে। এমনকি প্রথম আলো গতকাল রিপোর্ট করেছে যে এই যে 52 জন ভুয়া শহীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, রাইট। তো এইভাবে মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে আপনারা এই বিষয়গুলো তুলে ধরছেন, আপনারা বলছেন, তার ফলাফলটি কি পাচ্ছেন? সৈয়দ ফারুক। জি জি জি, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যে আপনারা এই বিষয়গুলো তুলে ধরছেন তার ফলাফল কি পাচ্ছেন, ফিডব্যাক কি? ফিডব্যাক একটু আগে তো আমাদের সিলেটের মেয়র যেমন যদি বলেছেন আপনাকে, তারপরেও বলতে চাই যে আন্তর্জাতিক সম্প্রদায় 2024-এর 5 আগস্ট যেভাবে ছিল, আপনি কি মনে করেন আজকে সেইভাবে আছে? আন্তর্জাতিক সম্প্রদায় মানে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন 2024-এর অগাস্ট, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর যেভাবে ছিল আজকে সেভাবে নেই। আজকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতারা যে ইনক্লুসিভ ইলেকশন চাচ্ছে, এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করে রাখছি, বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন হবে না। কারণ আওয়ামী লীগের, এবং এইটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা, তারা, আপনি একটু আগে বলেছেন ইউনুসের বন্ধু, তো ইউনুস তো তার বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই বন্ধুদের পিছনে তো খরচ করেছে। আজকে নাওমি হোসেন বলেন, আর আপনি যে বন্ধু কথা বলেন, ছবি কাটবেন বলেন, আর ডেভিড বার্গম্যান বলেন, আজকে ইউনুসের বাংলাদেশ থেকে এই শ্রমিকদের রক্ত থেকে শুষে নিয়ে যে অর্থ পাচার করেছে, সেই অর্থ পাচার আন্তর্জাতিক বিভিন্ন বন্ধুদের পিছনে খরচ করেছে, এবং আজকে তাদেরকে দিয়ে তিনি কথা বলাচ্ছেন। আর আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো সম্পদ, হলো বাংলাদেশের 18 কোটি মানুষ এবং বিশ্বের বিবেকবান সম্প্রদায়, বিশ্বের শান্তিপ্রিয় মানুষ, বিশ্বের হিউম্যানিটেরিয়ান মানুষ, তাদের কাছে আমাদের পাওনা এবং আমাদের চাওয়া হলো আমরা বাংলাদেশের এই হিউম্যান রাইটসকে আমরা দেখতে চাই। আমরা বলেছি, আমরা উই রিকোয়েস্ট ইন্টারন্যাশনাল কমিউনিটি টু জাস্টিফাই, টু এডভোকেট জাস্টিস, হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ। এবং এইটা হচ্ছে, এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন। আমরাও আমাদের বিভিন্ন সোর্স থেকে, শুধু আওয়ামী লীগ নয়, আমাদের প্রবাসী বাঙালি, আমাদের বিভিন্ন কাউন্সিলর, বিভিন্ন এমপির কাছে আমরাও বাংলাদেশের বর্তমান অবস্থা জানান দিচ্ছি, বারবার জানান দিচ্ছেন। কিন্তু আমরা তো দেখেছি যে এই বাংলাদেশের এই পরিস্থিতির কারণে টিউলিপ সিদ্দিকীকে পর্যন্ত নাজেহাল হতে হয়েছে, তাই না? আনোয়ারুজ্জামান চৌধুরী, ব্রিটিশ রাজনীতিতে আপনারা কি প্রভাব দেখতে পাচ্ছেন? ধরেন টিউলিপ সরে যাওয়ার পরে কি কোনো প্রভাব আছে কিনা, কিংবা ব্রিটিশ সরকারের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আপনারা কোন ভাবে, মানে কোন চোখে, কিভাবে করে উন্নয়নের চেষ্টা করছেন? আমি একটা কথা বলি আপনাকে, এটা আমাদের জন্য, এই যে বাঙালি হিসাবে, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বা এই মাটির একজন সন্তান হিসাবে আমি অত্যন্ত লজ্জিত যে এই যে আপনার বর্তমান জবরদখলকারী রেজিমের প্রধান যিনি ডক্টর ইউনুস লন্ডনে এসেছিলেন, ফারুক ভাই আগেও বলেছেন যে এসে কিন্তু উনি অনেক দন্না দিয়েছিলেন যে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে, যে আমার সাথে, তারপরে আবার অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে, কেউ কিন্তু ওনার সাথে দেখা দেয়নি। এটা কিন্তু জাতি হিসাবে যদি আপনি আমাকে বলেন, বা আমরা সবাই লজ্জিত, কারণ যে উনি কিন্তু দেখাও করতে পারেনি। তো এইটার থেকে তো আপনার প্রমাণিত হয় যে বাংলাদেশের বর্তমান যে জবরদখলকারী ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিন্তু এই বিষয়ে, বাংলাদেশের বিষয়ে তারা খুব রিজিড, তারা কোনো মানে অনির্বাচিত জবরদখলকারী সরকারের সাথে তারা কাজ, নর্মাল কিছু তো বাইলেটারাল বা কিছু কাজ তো আছে, এগুলো তো হবেই, এটা তো রাষ্ট্র টু রাষ্ট্র। কিন্তু এই রেজিমকে আমি বিশ্বাস করি না বা মনে করি না
বা আপনিও আশা করি এটা উপলব্ধি করতে পারেন যে একটা দেশের প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে চাইলে মানে অবশ্যই বাংলাদেশের উনি দেখা করতেন, কিন্তু উনি রিজেক্ট করেছেন। উনি কিন্তু দেখা করেন না, এটা বিষয় না, উনি রিজেক্ট করেছেন টু সি ডক্টর মোহাম্মদ ইউনূস ইন লন্ডন। তো আমি বিশ্বাস করি যে ব্রিটিশ গভর্নমেন্ট এই বিষয়ে খুবই কেয়ারফুল অ্যাবাউট ইট, যে বাংলাদেশে যেটা ঘটছে বা বাংলাদেশের যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, বাংলাদেশের সাথে একটি অত্যন্ত আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের বা একটা টাই আপ আছে, এখানে জনগণ টু জনগণও আছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্টও আছে। তো এইটা যেটা প্রমাণিত হয় বা যেটা আমরা সবাই উপলব্ধি করতে পারি, যে আমরা যে ইনফরমেশন পাই, এটা থেকে ব্রিটিশ গভর্নমেন্ট ইজ ভেরি মাচ নেগেটিভ অ্যাবাউট বর্তমান রেজিম, ইউনূস রেজিম। তারা নির্বাচিত সরকার দেখতে চায়, তারা নির্বাচন দেখতে চায় এবং একটি ইলেক্টেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট দেখতে চায়। বাংলাদেশে যে উগ্র ডানপন্থীদের চরম উত্থান যেমন চৌধুরীকে আমাদের ব্রিটিশ যে ক্যাথরিন ওয়েস্ট মাননীয় এশিয়া বিষয়ক মন্ত্রী, তিনি কিন্তু বাংলাদেশে গিয়েও বলেছেন উই ওয়ান্ট অ্যান ইনক্লুসিভ ইলেকশন। তো হোয়াট ডাজ ইট মিন? তার মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে, কোনো সংগঠনকে বাদ দিয়ে, আওয়ামী লীগ হলো বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন, প্রায় 40% ভোটার হলো আওয়ামী লীগের। আওয়ামী লীগকে বাদ দিয়ে 40%, আমরা যদি বাদও দিই এখনকার কথা, 2001-এও তো আওয়ামী লীগের 35 to 40% ভোট ছিল, যখন আওয়ামী লীগের সবচেয়ে খারাপ। 40 to 45% ভোটারদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন কোনো গণতান্ত্রিক রাষ্ট্র, কোনো হিউম্যানিটেরিয়ান রাষ্ট্র মেনে নেবে না। সরি, আপনি যেমন খেলিও না, আমি আপনার কাছে সৈয়দ ফারুক, আপনার কাছে প্রশ্ন ছিল আমার, যে মানে এই 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 মানে এই যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন, কিন্তু আমরা তো সেই অর্থে এখনো ইউরোপিয়ান পার্লামেন্ট বলেন, ব্রিটিশ পার্লামেন্ট বলেন, তাদেরকে তৎপর হতে দেখছি না। এখনো পর্যন্ত ডক্টর ইউনূস যে নির্বাচনের পরিকল্পনা করছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে, তাতে তো আওয়ামী লীগকে বাদ রেখেই নির্বাচনের কথা বলছে। তো তাদের তো ইনক্লুসিভনেস দেখছি না আমরা। এই বিষয়গুলো আপনারা তুলে ধরছেন কিনা? এবং আমি আপনাকে আবারও বলছি, আওয়ামী লীগ হলো জনগণের সংগঠন। আওয়ামী লীগ জনগণকে নিয়ে কথা বলে এবং বাংলাদেশের লক্ষ কোটি মানুষ ঠিক করবে নির্বাচন কিভাবে হবে। এবং ইউনূসের কথা আমি বারবার বলছি, এবং আপনি যে আন্তর্জাতিক সম্প্রদায় বলছেন, আপনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল দেশের রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রের কর্মকর্তারা, হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কর্মকর্তারা, তারা জানে ইউনূসের কোনো লিগ্যাল ভিত্তি নেই, কোন লিগ্যাল আইডেন্টিটি নেই। ইউনূস একজন অবৈধ। কাজে ইউনূস যেই কথাগুলি বলছেন সবগুলোই অবৈধ। তিনি যতটুকু করছেন গায়ের জুড়ে তিনি রয়েছেন। আমি আবারও বলছি যে আমরা আওয়ামী লীগ জনগণের দল, শেখ হাসিনা জনগণের উপর বিশ্বাস করেন এবং শেখ হাসিনা বিশ্ব সম্প্রদায়ের শান্তিপ্রিয় মানুষের উপর বিশ্বাস করেন, মানবিক মানুষের উপর বিশ্বাস করেন, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলে, যারা সেকুলারের পক্ষে কথা বলে। আজকের ডক্টর ইউনূস কি বললেন কি না বললেন, তিনি তো বাংলাদেশকে জামাত এবং জঙ্গি গোষ্ঠীকে দিয়ে একটি আইসিস বানাতে চাচ্ছেন, এবং সেটা ব্যাপার না। ব্যাপারটা হলো বাংলাদেশের জনগণ, এবং জনগণই ঠিক করবে বাংলাদেশ কিভাবে নির্বাচন হবে। এবং আমি আবারও বলছি, এবং আমি একজন প্রবাসী বাঙালি হিসাবে, এবং বাংলাদেশের আমি জন্মসূত্রে বাংলাদেশি, এবং আমি একজন বাঙালি, আমি গর্ব করে বলতে পারি, আমি বলছি যে বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং হতে দেওয়া হবে না। তা কি করবেন যদি আয়োজন করে? আপনারা কি করবেন? এই তো হতে দেওয়া হবে না, এটা আওয়ামী লীগ খুব ভালো করে জানে। কিভাবে বন্ধ করবেন? আমরা মানুষকে নিয়ে, আবারও বলছি, আমি তো বারবার বলছি এই কথাগুলো, আমাদের শক্তি হলো বাংলাদেশে 18 কোটি মানুষ, এবং মানুষকে নিয়ে এই রেজিম, ইলিগাল রেজিমের আমরা পতন ঘটাবো, এবং বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন হবে, যে নির্বাচনে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নির্বাচন হবে, এবং যেখানে কোনো জঙ্গি গোষ্ঠী, ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী, জামাত শিবিরের অবস্থান থাকবে না। কিন্তু অলরেডি তো রাষ্ট্র ক্ষমতায় জামাত শিবির আছে, আনোয়ারুজ্জামান চৌধুরী। জামাত শিবির এখন দেশের শীর্ষ। আমি একটু আপনাকে খুব বিনয়ের সাথে বলছি, আনোয়ারুজ্জামান চৌধুরী ক্যারি করবেন। আমি আসলে নামাজটা পড়ি না, আমার সময় চলে যাচ্ছে। আমি আসছি, আপনারা যদি অনলাইনে থাকেন, আমার সিস্টেম রয়ে গেল, আমি 5-10 মিনিটের মধ্যে আবার ফিরবো। আমাদের 5-10 মিনিট হয়তো আছে। জি, আসুন তাহলে আপনি। জি, আপনি আসুন। আপনারা কয়টার দিকে শেষ করবেন প্লিজ?
আমার 40 মিনিটের অনুষ্ঠান, আরো 10 মিনিটের মতো আছে। ও তাহলে আমি আসি, তাহলে আসি। জি জি। থ্যাংক ইউ। আনোয়ারুজ্জামান চৌধুরী, আমরা দেখছি যে আগামীতে যেটা বলছিলাম যে জামাত শিবির তো অলরেডি ক্ষমতায় আছে। জি, তো বিষয়টা হলো আসলেই তো জামাত এবং শিবির দেশ চালাচ্ছে এখন, তারাই এই যে ডক্টর ইউনূসের যে টিম, মেইন টিম, এই টিমে তারা চালাচ্ছে এবং প্রত্যেকটি প্রশাসনে তাদের লোক। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন যে প্রফেসর নিয়াজ আহমদ, যিনি একসময় শিবিরের রুকন ছিলেন, পরবর্তী সময় লন্ডনে জামাতের প্রতিষ্ঠাতা। তো প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের বিসি, তারপরে প্রশাসনের ডিসি, এসপি সব তারা দখল করে নিয়েছে। তো আপনি যেটা বলছেন যে ডক্টর ইউনূস এই নির্বাচন জীবনেও দিবে না, তাদের কোনো ইচ্ছেও নেই, কিন্তু এইটা তারা একটা খেলা করছে বাংলাদেশের মানুষকে নিয়ে। এবং এই নির্বাচন উইদাউট আওয়ামী লীগ, উইদাউট জননেত্রী শেখ হাসিনা, এই নির্বাচন বাংলাদেশে আমাদের সেক্রেটারি জেনারেল ফারুক ভাই যেটা বলেছেন, কোনোদিন এই নির্বাচন করতে দিবে না, জনগণই করতে দিবে না। এটা জনগণ মেনে নিবে না। কারণটা হলো এটা কিন্তু অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়। তারা আমাদেরকে ফেসিস্ট বলে, তাদের ডেভিল বলে, আমাদের নেতাকর্মীকে হত্যা করছে, ডেইলি আর্মি, পুলিশ, মিডিয়া দিয়ে নির্যাতন করছে, বিএনপির কর্মীরা নির্যাতন করছে, হত্যা করছে, জামাত করছে, শিবির করছে। আমার কথা শেষ করে আমি একটা কথা শেষ করে ফেলি, আপনি আমার কথাটা করছে। তারপরেও যেহেতু ঢাকা শহরে আজকেও 13টি জায়গায় মিছিল হয়েছে, আপনি 3টা পেয়েছেন, আমার কাছে ইনফরমেশন 13টি জায়গায় মিছিল হয়েছে। কয়েকদিন পরে দেখবেন 50টি জায়গায় হচ্ছে, লন্ডনে বিশাল সমাবেশ হচ্ছে, ফ্রান্সে হচ্ছে, আমেরিকাতে হচ্ছে। তো আওয়ামী লীগ কিন্তু নেই এটা বলতে পারবে না। আমি মনে করলাম ঠিক আছে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ যদি না থাকে তাহলে তারা কেন নির্বাচনে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে চায়, তারা আওয়ামী লীগকে কেন আটকাতে চায়? তাহলে তো তারা আওয়ামী লীগ নাই, জনগণের কাছে নাই। জনগণ যদি আমাদেরকে প্রত্যাখ্যান করে, এখানে আমার কোনো আপত্তি নেই। তো আমাকে একটা জিনিস পরিষ্কার করতে হবে যে আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে সারা বাংলাদেশের আপামর জনতা, অন্যান্য স্বাধীনতাকামী মানুষ সবাই কিন্তু অংশগ্রহণ করেছিল। যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 3 লক্ষ মাবুন সম্ভ্রম হয়ে দিয়েছে, এবং আমরা একটি লাল সবুজের পতাকার স্বাধীনতা আমরা ছিনিয়ে এনেছি, একটি স্বাধীন রাষ্ট্র হয়েছে। কিন্তু স্বাধীনতার বিপক্ষে যারা কাজ করেছে, স্বাধীনতার যারা চিরশত্রু, এই জামাত শিবির যখন এখন ক্ষমতা জোর করে দখল করে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তাহলে আপনাকে বুঝতে হবে যে তারা এই 71-এর পরাজিত, তারা যে প্রতিশোধ, এই প্রতিশোধটুকু তারা নিতে চায়, এবং এই কারণেই তারা আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবে না। তবে আমি বিশ্বাস করি এইটা তারা পারবে না। আমি আশাবাদী এবং দেশবাসীও আশাবাদী। আপনি আপনি একটু ওয়েট করেন, আপনার আগামীর কোনো অনুষ্ঠানে ইনশাল্লাহ আপনি নিজেই বলবেন যে এটা পসিবল হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার কৌশলটি বলতে যাচ্ছেন না। শেষ প্রশ্ন, আমি জানি যে ফারুক ভাইকে ছেড়ে দিতে হবে। শেষ প্রশ্ন, এই 22 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি নিউ ইয়র্কে আসছেন, বেশ বহর নিয়ে আসছেন। এখানকার আওয়ামী লীগও তারা ঘোষণা দিয়েছে তাকে প্রতিহত করবে। তো আপনাদের কাছে কি কোনো সলা পরামর্শ করছে যে কিভাবে তাদের কর্মসূচি, কি কি কর্মসূচি তারা নিচ্ছে? আবারও হ্যাঁ, আপনাকে বলি যে ডিপেন্ড করে ইউনূস সাহেব বাংলাদেশ থেকে আরো কত হাজার পাউন্ড তিনি পাচার করে এই উনার বন্ধু বান্ধবদের নিয়ে আমেরিকা যাচ্ছেন, এবং কত হাজার পাউন্ড উনার লবিদের পিছনে নিয়োগ করছেন। আমাদের মেয়র যেমন যদি অত্যন্ত সুন্দর করে বলেছেন, এই বিলেতে মাননীয় প্রধানমন্ত্রী স্যার স্টামার উনাকে রিজেক্ট করেছেন। আমার বিশ্বাস এই আমেরিকান প্রবাসী বাঙালিরা তাকে প্রত্যাখ্যান করবে, এবং ইউনাইটেড স্টেটসের জাতিসংঘের কর্মকর্তারাও তাকে ওই রকম আমলে নেবে না, কারণ তার কোনো লিগ্যাল ভিত্তি নেই। তিনি একজন অবৈধ, অনির্বাচিত, অসাংবিধানিক। তাকে আমেরিকান রাষ্ট্রনায়করা অথবা জাতিসংঘের কর্মকর্তারা, জাতিসংঘের যারা বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন, তারা তাকে ওই রকম আমলে নেবেন না, কারণ তিনি একজন ইলিগ্যাল রিজিমের প্রধান। তো আমার বিশ্বাস বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানরা গণতন্ত্রকামী, বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানরা হিউম্যানিটেরিয়ান, বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানরা চায় মানবিক।
তারা চায় বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হোক, যেখানে সকল ইনক্লুসিভের মাধ্যমে, সকল দলে অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন হবে। এইরকম যদি কথা বলেন, তাহলে ইউনূস হয়তো জাতিসংঘে কিছু কথা বলতে পারবেন, কিন্তু ইলিগ্যাল রিজিমকে কখনো কোনোদিন কোনো জায়গায় প্রাধান্য দেওয়া হয় না, এবং আমার বিশ্বাস এই জাতিসংঘ প্রাধান্য দেওয়া হবে না। জি, এমনিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তারা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে তাকে প্রতিহত করার জন্য, তার নিউ ইয়র্কে আগমন উপলক্ষে। আনোয়ারুজ্জামান চৌধুরী, আপনার এই বিষয়ে কোনো পরামর্শ আছে কিনা, কিংবা জি যে আপনি একটা কথা বলেছেন যে ফারুক ভাই এটা হয়তো আমি আপনাদেরকে সরি আনোয়ার, আমি আপনাকে এবং আপনার অনলাইনে যারা দেখছেন সবার কাছ থেকে আমি একটু বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী ফিরবেন বাংলাদেশের মানুষকে নিয়ে। জি, আচ্ছা, ওনার চার্জ মানে জি জি না বিষয় শুনতে পাই না, ঠিক আছে, আমরা শুনতে পাই না। আপনি ভালো থাকুন, অনেক ধন্যবাদ আমাকে আজকে সময় দেওয়ার জন্য। জি, আনোয়ারুজ্জামান চৌধুরী, আমারও শেষ করার সময় হয়ে গেছে। যে আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জন্য আপনাদের কোনো সলা পরামর্শ আছে কিনা? হ্যাঁ, আমাদের সাথে ওনাদের কানেক্টিভ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুলতান আপা। আমাদের সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি যিনি সিদ্দিকুর রহমান সাহেব, প্রফেসর সিদ্দিকুর রহমান এবং আব্দুস সামাদ সাহেব, তাদের আবার অন্যান্য নেতৃবৃন্দের সাথে রেগুলার যোগাযোগ হচ্ছে। আমাদের এমদাদ চৌধুরী সহ অনেকেই ফোন করছেন, কথা বলছেন, আমরাও কথা বলছি। আমরা অবশ্যই সমস্ত ইউরোপ থেকে সাপোর্ট যাবে, আমরাও এখান থেকে আমাদের টিম যাবে, আমরা আশা করছি। এখনো ডিসাইড হয় না কারা যাবে, এবং আমরা এখান থেকে, আপনি জানেন যে এখন ডিজিটাল যুগ, এখন অনলাইনে আমরা কাজ করছি, বিশ্বের সব জায়গা থেকে কাজ চলছে। এবং একটি বক্তব্য যেটা হলো যে লন্ডনে যখন উনি লাস্ট টাইম আসলেন, আপনি দেখেছেন এখানেও প্রতিরোধ গড়ে তুলেছিল উনি, মানে হোটেল থেকেও বাইরে পারেন নাই প্রবাসী বাঙালিরা। আমরা আশা করি এবারও যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে এইটা হবে, নিউ ইয়র্কে হবে, এবং ভালোভাবেই হবে বলে আমরা আশা প্রকাশ করি। জি, এমনিতে এর বাইরে ধরেন দলীয় কর্মীদের সঙ্গে আপনারা যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন, আপনাদের সঙ্গে দলের তৃণমূলের কেমন সংযোগ হচ্ছে, কি ধরনের হ্যাঁ, আমাদের তৃণমূলের কর্মীদের সাথেই বেশি যোগাযোগ। আমরা এখন অনলাইনে আমরা গ্রুপে কথা বলি, ফোনে কথা বলি, কারণ হলো সব জায়গায় বাংলাদেশ, এখানে আমেরিকায়, এখন আমরা ঘন কথা বলবো যে যাতে আমরা সুসংগঠিত হতে পারি। এবং সবাই হচ্ছে, কিন্তু আমাদের সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারা কাজ করছেন। আওয়ামী লীগের মেইন সংগঠন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং স্টেট আওয়ামী লীগ, তারপরে আরো যারা যে বিভিন্ন কমিটি আছে বিভিন্ন শহরে, আপনার বিভিন্ন স্টেটে কমিটি আছে। আপনি জানেন যে আওয়ামী লীগ কিন্তু যুক্তরাষ্ট্রে অনেক শক্তিশালী, কিন্তু তারা কিন্তু, তবে একটু যেহেতু বিশাল দেশ, বিভিন্ন লং ফ্লাইট করতে হয়, বিভিন্ন জায়গা থেকে কানেক্টিভিটি অনেক কঠিন, তারপরেও আমরা আশা করছি খুব ভালো করবেন তারা। এবং আমাদের সহযোগিতা, আমরা এখান থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা, আমাদের সিলেটের মানুষ যারা আছেন, আমরা সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সবাই আসুন, কারণ এই দেশকে রক্ষা করতে হবে, এই পতাকাকে আমাদের মানচিত্রকে রক্ষা করতে হবে, এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, এবং অবিলম্বে ডক্টর ইউনূসকে বিদায় জানাতে হবে। কারণ এই দেশকে বাঁচাতে হলে এর বিকল্প আমাদের মধ্যে নেই। এবং আগামী নির্বাচন আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা, উনি যে কথা বলেছেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন হবে এবং ইনক্লুসিভ ইলেকশন হবে, এটাই বাস্তবায়ন হবে, এটা বলে আমি আশা করি। জি, আনোয়ারুজ্জামান চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনি ভালো থাকুন। আপনিও ভালো থাকেন এবং সবাইকে আমার শুভেচ্ছা দিবেন সবাইকে। জি, সেই সঙ্গে আমি একটু সৈয়দ সাজেদুর রহমান ফারুককেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা